সবংয়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সবং যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সবংয়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সবং যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজকে এর পাশাপাশি আরামবাগেও যাওয়ার কথা রয়েছে তার, সেখানে প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করার কথা। আর এই মুহূর্তে বন্যা বিধ্বস্ত সবং পশ্চিম মেদিনীপুর তার একাধিক এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এলাকার গিয়ে বিধায়কদের কাজ করতে, এলাকার মানুষের পাশে থাকতে, বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য সেই বিধায়করা যেন তাদের এলাকায় থাকেন, এই নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। এবং আজ তিনি নিজে সবংয়ের উদ্দেশ্যে যাচ্ছেন। কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে সবং যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃষ্টিতে বিপর্যস্ত সবং, নারায়ণগড়, দাঁতন সহ খড়গপুর মহকুমার বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত শুধু খড়গপুর মহকুমার অন্তত ৪১ গ্রাম পঞ্চায়েত। কেলেঘাই, কপালেশ্বরী, সুবর্ণরেখার জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। জল নেমে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এলাকায় সাধারণের দুর্ভোগ কমেনি। পরিস্থিতি খতিয়ে দেখতে সবংয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আকাশপথে এলাকা পরিদর্শনের পর সবংয়ে অস্থায়ী হেলিপ্যাডে নামবেন। এরপর সরাসরি সবং বিডিও অফিসে যাবেন, সেখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা। বৈঠকে জেলার ডিএম, এসপি, বিপর্যস্ত ব্লকগুলির বিডিওর থাকার কথা, বৈঠকে থাকার কথা এলাকার বিধায়কদের। দশ অঞ্চল বন্যা কবলিত, পরিস্থিতি খুব খারাপ। বন্যা ম্যানমেড, যদি গত সরকার দেখতো এমন হতো না। নদী ও খাল সংস্কার কোনোটাই হয়নি। 22 থেকে 23 হাজার মানুষ বন্যা দুর্গত, জানিয়েছেন নারায়ণগড়ের বিধায়ক। দশটা অঞ্চল পুরো বন্যা কবলিত আছে, খুব বাজে পরিস্থিতি আছে। জেলায় সবংয়ের পরেই আমাদের খারাপ পরিস্থিতি এখনও পর্যন্ত আছে। এবং এটা সত্যিকারে বলবো, এটা আমার এলাকার বন্যাটা পুরো ম্যানমেড বন্যা। এটা যদি ঠিকঠাক গত সরকার দেখতো তাহলে এই বন্যাটা পরিস্থিতি, নদী সংস্কার, খাল সংস্কার কোনোটাই হয় না। আমার বুগাই খাল সংস্কার হলে পুরো 3টা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বেঁচে যেত। আমার কেলেঘাই নদী সংস্কার হলে 2010 সালে সংস্কার হয়েছিল, তারপরে কোনো সংস্কার হয়। কতগুলো এলাকা এখন পর্যন্ত এখনও আমাদের প্রায় 22-23টা গ্রাম হয়ে আছে। কত মানুষ এফেক্টেড হয়েছিল? এফেক্টেড 22-23 হাজার মানুষ এফেক্টেড। আমাদের প্রতিনিধি অভিষেক চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো অভিষেকের সঙ্গে। অভিষেক, কি অবস্থা এই বিধানসভা ক্ষেত্রে প্রথমত জানতে চাইবো, এবং জেলা জুড়ে কি ছবি? একদমই, দেখো আজকে কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে সবংয়ের উদ্দেশ্যে। সবংয়ের যে বেশিরভাগ এলাকা কিন্তু একবারে বন্যা কবলিত, এবং সেই সমস্ত এলাকা যেমন হেলিকপ্টারের উপরে তিনি পরিদর্শন করবেন, পাশাপাশি কিন্তু সবংয়ে তিনি বৈঠক সারবেন। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, নারায়ণগড়ের যে কাঠালিয়া এলাকা, সেখানেও কিন্তু একেবারে বন্যা কবলিত ছিল। যদিও কিন্তু গতকালের থেকে আজকে জল অনেকটাই নেমেছে, কিন্তু এই এলাকাতেও কিন্তু মুখ্যমন্ত্রী আসার কথা রয়েছে। সেই রকম কিন্তু প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু করেছে। পাশেই কিন্তু একটি ফাঁকা মাঠ রয়েছে, সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য। সেই জন্য সেখানে সমস্ত রকম কিন্তু অ্যারেঞ্জমেন্ট কিন্তু ইতিমধ্যে সেরে রেখেছে প্রশাসন, এবং চারিদিক কিন্তু নিরাপত্তা চাদরে মুড়েও ফেলা যায়। এবং এই মুহূর্তে ছবিটি একটু ক্যামেরার সঙ্গে দেখা তুলবো যে গতকাল যেখানে দেখিয়েছিলাম যে এই যে এলাকা, এই এলাকাতে কিন্তু নৌকা দিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছিল, সেই জায়গায় কিন্তু জল এখন অনেকটাই কিন্তু গতকালের থেকে কমেছে। এবং সবংয়ের পাশাপাশি এখানে আসার কথা আছে বলেও কিন্তু সেরকম সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে। এবং এখানে থেকে তিনি কিন্তু যদি আসেন, তারপরেই কিন্তু তিনি আরামবাগের উদ্দেশ্যে কিন্তু রওনা
রওনা দিবেন এবং সেখানেও যে বহু এলাকা এবং পাশাপাশি তোমার আরও একটা জিনিস জানিয়ে রাখি, ঘাটালে যে মনসুকা এলাকা সেখানে ঝুমি নদীর জল বাড়ার ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা একবারে প্লাবিত হয়ে গেছে। সেটাও কিন্তু আমাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু ছবি ধরা পড়েছে। বহু এলাকা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেখানেও যে ঘাটালে যে বিস্তীর্ণ এলাকা সেখানেও ইতিমধ্যে কিন্তু জল ঢুকতে শুরু করেছে এবং এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এক কথায় বলতে গেলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনার কিছুটা অংশ, এবারে সবং, নারায়ণগড়, দাঁতন, এই সমস্ত এলাকাগুলো মূলত এই কদিনে যে ভারী বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু প্লাবিত হয়েছে। এখানকার সাধারণ মানুষ কি বলছেন অভিষেক, একটু জানার চেষ্টা করি তোমার কাছে, কারণ ফি বছরের এটা সমস্যা, 15 বছর ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি, গত 34 বছরও সেভাবে কোনো ট্রিটমেন্ট হয়নি। যদি হতো তাহলে আজকে এই পরিস্থিতি দাঁড়াতো না। অস্থায়ী অবস্থায় রয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় রাস্তা বা সেতু, এগুলো নিয়ে ক্ষোভ কতটা রয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং নতুন সরকারের কাছে কি এক্সপেকটেশন? একদমই দেখো, আজকে সকালে কিন্তু নারায়ণগড়ের বিধায়ক যেটা বলছিলেন যে খালগুলো সংস্কার করা হয়নি, এই জন্য মূলত যে গত 15 বছরে তৃণমূল সরকার সেভাবে কিন্তু কিছু কাজ করেননি। আমি এলাকার মানুষ রয়েছেন যে একটা কথা বলছে, কি মূলত অসুবিধাটা কি আপনাদের এই যে প্লাবিত হলেন এলাকা? প্লাবিত হলেন বলতে আমাদের তো এই যে চাষ বাড়ি যাচ্ছেন কিছুই তো নেই, আজ পর্যন্ত কেউ রুইতেও পারেনি। তারপরে ঘর বাড়ি তো এই যে মানে বন্যাটা মরে গেছে, আগের বন্যা আমার ঘরে বাড়ির 4 উধার বন্যা। আর ওনাদের জিজ্ঞাসা করে বলবেন যে বন্যা, সে কথা বলে 15 বছরে তৃণমূল সরকার কি কাজ করেছে এলাকায়? কাজ আর কি করেছে এমন? রাস্তাঘাট নামে মাত্র টু, তারপর তো রাস্তাঘাটই তো হয়নি, তারপরে ঘর বাড়ি তো যা হোক মোটামুটি, আর কি করবেন? আর আমাদের এইটাই তো কথা। একদমই আরও এলাকার মানুষরা রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো যে এই যে গত 15 বছরে কি কাজ হয়েছে? রাস্তাও তো ভালো নেই। 15 বছর ওনারা শুধু ফিস্ট মাংস মদ খেয়েছেন আর রাজনীতি করেছেন, দল গ্রুপবাজি, এর বেশি কোনো কিছু ওরা গ্রামে উন্নয়ন সাপেক্ষে কোনো কিছু কাজ এলাকায় যে এলাকায় এইগুলো কি সংস্কার হয়েছিল? সে তো তৃণমূল আমলে সে কন্ট্রাক্টারি আন্ডারে যা হয়ে গেছে তা বাদে আর কোনো কিছু নেই। সঠিকভাবে কাজ হলে না, কি সঠিক হয় না। এখন তো পুরো খাল আবার ভর্তি, মানে সঠিক হলে কি ভর্তি হবে? যাই হোক, একটা নামমাত্র পয়সা নিয়েছে কন্ট্রাক্টররা, এবার কাজ করে দিয়ে ওরা চলে গেছে। কিন্তু নতুন সরকার এসছে, কি বলবেন? নতুন সরকার এসছে ভালো, তো এই তো 3 মাস, আমরা আর কি বুঝবো? ওনার অপেক্ষায় আছি যে এর পরবর্তী দিনে কি কাজ করতে পারে। আমরা 6 মাস, 1 বছর, 1.5 বছর দেখবো যে হ্যাঁ মানুষের ভালো কাজ হচ্ছে, তাহলে এবার মানুষ এর কাছেই থাকবে। নাহলে আবার পরবর্তী দিনে অন্য চিন্তা ভাবনা যেমন মানুষ নেয় তেমন সরকারের কাছে আশাবাদী পুরো একদম। গত 15 বছর কিছুই কাজ হয়নি। কিছু হয় না। ওই গ্রামের রাস্তায় দেখবেন, মুরম যে রাস্তায় আছে সে পুরনো সিপিএম এর আমলে যা মুরম আছে, বাদ বাকি নতুন কোনো মুরম বোল্ডার আসে না। চাষে তো ব্যাপক ক্ষতি হলো। ক্ষতি বলতে অর্ধেক জমি রুয়া হয়েছিল, অর্ধেক জমি রুয়া হয় না। তো যেমন রুয়া হয় না তেমন আমাদের তলা যে ছিল, তলা তো নষ্ট হয়েছে। ঘর ডুবেছে মানে তলা ডুবেছে, তো তলা নষ্ট হয়েছে, আর রুয়া হবে না। কি করে হবে? তলা থাকলে তো রুইবে। আমি আপাতত ধন্যবাদ জানাচ্ছি অভিষেক। কথা বলছিলাম, অভিষেক ছিলেন আমাদের সঙ্গে সরাসরি নারায়ণগড় থেকে। সবংয়ের ছবিটা একটু দেখার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী যাচ্ছেন আজকে, সেখানে পরিদর্শন করবেন এলাকা। সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব সায়ন্তনের কাছে। সায়ন্তন, আপডেট কি? দেবরতী, দেখো আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী কিন্তু আসবেন এবং সবংয়ে যে হেলিপ্যাড গ্রাউন্ড করা রয়েছে সেখানে তিনি অবতরণ করবেন। এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে সবংয়ের মানুষ এখানে ভিড় করে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীকে দেখবার জন্য। এখানে স্লোগানিং করা হচ্ছে এবং ভারতের পতাকা নিয়ে এখানে কর্মীরা দাঁড়িয়েছেন। এখানে মহিলাদের দেখা যাচ্ছে ফুল হাতে নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। যখন মুখ্যমন্ত্রী আসবেন তখন তাকে স্বাগত জানানো হবে। সবং সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক জেলায় একাধিক জায়গায় দেখা যাচ্ছে জলমগ্ন পরিস্থিতি। সেই সবংয়েই তিনি পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন যে কোন কোন জায়গায় এখনো জলমগ্ন রয়েছে। তিনি হেলিকপ্টারে এলাকা পরিদর্শন করে যখন এখানে নামবেন তারপরে তিনি চলে যাবেন বিডিও অফিসে এবং বিডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক তিনি করবেন। এবং সেই বৈঠকে এলাকার বিধায়করা যেমন রয়েছেন, পাশাপাশি ডিএম, এসপি, বিডিওরা তারাও উপস্থিত রয়েছেন। আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কয়েকদিনের টানা বৃষ্টিতে একাধিক জায়গা কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে এবং চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের পাকা যে বাড়িগুলো রয়েছে সেই
বাড়িগুলোতে জল ঢুকে গেছে, কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে, একাধিক মানুষের যে জনজীবন সেই জনজীবন কিন্তু ব্যাহত হয়েছে। এবং এখান থেকে তিনি সোজা চলে যাবেন হুগলিতে আরামবাগেও কিন্তু আজকে তার এই এলাকা পরিদর্শন রয়েছে এবং একটি বৈঠক রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর সবঙ্গে যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেই হেলিপ্যাড গ্রাউন্ডে তিনি অবতরণ করবে তার হেলিকপ্টার, এবং তারপরই তিনি সোজা এই রাস্তা ধরেই চলে যাবেন। এবং যাওয়ার আগে অর্থাৎ বিডিও অফিস যাওয়ার মাঝে একাধিক জায়গা জলমগ্ন অবস্থায় রয়েছে, সেই এলাকাও পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। এবং তার আগে আকাশপথে তিনি পুরো এলাকা ঘুরে এই হেলিপ্যাড গ্রাউন্ডে নামবেন এবং আজকে সঙ্গে ডিএমএসপিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন। গতকালই ক্যাবিনেট বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে জেলায় এবং যে এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন অবস্থায় রয়েছে সেখানে যাতে বিধায়করা এবং মন্ত্রীরা তারা যাতে রাতের মধ্যেই পৌঁছে যান সেই নির্দেশ দেওয়া হয়েছিল। এবং এলাকায় থেকে মানুষকে পরিষেবা দিতে হবে যাতে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হয়। গতকালই ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ বিধায়কদের এবং পাশাপাশি মন্ত্রীদের দিয়েছেন। এবং তারপরেই দেখা গেছে বিভিন্ন এলাকায় বিধায়করা কিন্তু রাতেই তাদের এলাকায় চলে এসেছে। এবং এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে জেলা যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সেই অঞ্চলে কিন্তু জল জমেছে। আমরা দেখেছি হলদিয়াতে তিনি প্রশাসনিক বৈঠক করেছিলেন এই জল জমা নিয়ে। এবার শান্তন, এখানকার সাধারণ মানুষ কি বলছেন, তারা কতটা এক্সাইটেড আজকে আসছেন মুখ্যমন্ত্রী, এবং খুব স্বাভাবিকভাবেই এত দিন ধরে বিভিন্ন বঞ্চনার মধ্যে তারা ছিলেন, সেই জায়গা থেকে নতুন আশার আলো? একেবারে যে মুখ্যমন্ত্রী আসছেন এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে যেরকম তিনি দেখা বলবেন এবং তাদেরকে কিভাবে আর্থিক সহায়তা করা যায় সেই দিকটা নিয়ে আলোচনা হবে। দেখা যাচ্ছে এখানে যারা সাধারণ কর্মীরা তারা কিন্তু এসেছেন ফুল নিয়ে এখানে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য তারা এখানে জড়ো হয়েছেন। একবার সরাসরি বেশ শান্তন, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম শান্তন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই সবঙ্গে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাড গ্রাউন্ড প্রস্তুত করা হয়েছে অস্থায়ীভাবে এবং সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অন্যদিকে আরামবাগেও আজকে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী, সেখানে প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন। আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন, চলে যাব মফিজুলের কাছে। মফিজুল, দেখো, একটু আগে তোমাকে দেখাচ্ছিলাম যখন কিন্তু আরামবাগ এসডি অফিসের প্রশাসনিক বৈঠকের তৎপরতা, যেখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তার কিন্তু আরেকটি কর্মসূচির মধ্যে যেটা শিডিউল রয়েছে সেটা হচ্ছে আরামবাগের যে জায়গায় বন্যা কবলিত হয়েছিল দুদিন ধরে, আরামবাগ বিধানসভার অন্তর্গত সালেপুর 1 নম্বর অঞ্চলের পশ্চিম পাড়া এলাকা, যে পশ্চিম পাড়াটি একেবারে নদীগর্ভে অবস্থিত, সেই পাড়ায় 150টির মতো বাড়ি রয়েছে। এই যে নদীটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বারকেশ্বর নদ। এই নদের মাঝখানে ঠিক আমার এই ডান দিকের এই যে বরাবর তুমি দেখতে পাচ্ছ, তোমাকে এখান থেকে কিছুটা দেখানোর চেষ্টা করব, সেই এই যে এর পেছনের অংশটা, সেখানে কিন্তু মানুষের বসতি রয়েছে, 150টির মতো পরিবার রয়েছে। বিগত দুদিন ধরে সেই গ্রাম কার্যত জলের তলায় ছিল। আজকে কিছুটা জল নেমেছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখান পর্যন্ত জল উঠেছিল, আমি দেখতে পাচ্ছি সেই জলটা আজকে কিছুটা নেমেছে, যেহেতু গতকাল এবং আজ সেই অর্থে আর বৃষ্টি হচ্ছে না, ফলে জলের স্তর যেটা বেড়েছিল সেটা অনেকটাই নেমেছে এই দ্বারকেশ্বর নদের। এই যে নদী থেকে জল প্রতি বছর এখানে কিন্তু প্লাবিত হয়, এই জল কার্যত বাঁধ ছাপিয়ে একেবারে অন্যদিকে পুরো এলাকাটা কিন্তু সালেপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম কিন্তু প্লাবিত করে। এবং মুখ্যমন্ত্রী আজকে আরামবাগে আসছেন প্রশাসনিক বৈঠকের পর। এই জায়গায় তিনি কিন্তু আসবেন পরিদর্শন করতে, এরকমই একটা তার কর্মসূচির মধ্যে ঠিক রয়েছে, যে কারণে পুলিশি ব্যবস্থাপনা কিন্তু একেবারে এই পশ্চিমপাড়া সংলগ্ন এলাকায় রয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন এবং সেন্ট্রাল ফোর্সও রয়েছে। আমি একটু আগে তোমাকে দেখাচ্ছিলাম যে সেন্ট্রাল ফোর্স তারাও কিন্তু একেবারে সেই গ্রামের ভেতরে তারা কিন্তু পৌঁছে গিয়েছে, সেই ছবি তোমাকে আমি দেখিয়েছি। এবং যে নদীর ফেরিঘাট এলাকায়, এই এলাকাতেই কিন্তু প্রথমে আসবেন। সেখানে ব্যবস্থাপনা দেখো, প্রচুর মানুষজন রয়েছেন, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে তারাও কিন্তু কথা বলতে
বলতে চান। পুলিশি ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্ট সব রকম চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি একেবারে সারা রয়েছে। ফলে এই জায়গায় যে মানে বাঁধ, নদী বাঁধের যে নদীর ফেরিঘাটের যে বাঁধ, ঠিক এই জায়গায় প্রথমে তিনি আসবেন। এখান থেকে যে নদীর চিত্রটা তোমাকে আমি দেখাচ্ছিলাম, পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী যেতে পারেন। নদীর জলস্তর কতটা রয়েছে, জলের গতিবেগ কতটা রয়েছে, তার ঢেউ কেমন রয়েছে, এটা তিনি নিজের চোখে সেটা প্রত্যক্ষ করবেন। তারপর যদি সম্ভব হয় তখন এই রাস্তা বরাবর যে পশ্চিমপাড়া যাওয়ার যে রাস্তা, যেখানে দুদিন ধরে কার্যত প্লাবিত ছিল, 150টা ঘর যারা একেবারে জলের তলায় ছিল, সেই গ্রামে কিন্তু গিয়ে তিনি কথা বলতে চান, বাসিন্দাদের সঙ্গে কথা বলতে চান। এই সেই গ্রামের মানুষজন তারা এখানে রয়েছে, তারা অপেক্ষা করছেন কি পরিস্থিতি তৈরি হয় তোমাদের এখানে বন্যা হলে। আমাদের এখানে বন্যা হলে আমাদের বাড়ির একতলা পর্যন্ত ডুবে যায়, আর বন্যায় আমরা নদীর বাঁধের এপারকে আসতে পারিনি, এবারে নৌকার করে যাতায়াত করা হয়। এই পরিস্থিতিতে আমাদের যাতে রাস্তাঘাটটা ভালো হয় সেই জন্য মুখ্যমন্ত্রীর করে আবেদন করছি। মুখ্যমন্ত্রী আসছেন, কি বলবেন আপনারা মুখ্যমন্ত্রীর কাছে? আমাদের রাস্তাঘাট, আমাদের যাতায়াতের সমস্যা, 150 বাড়ি 100 বাড়ি ডুবে যায়। 150 বাড়ির মধ্যে 150টা বাড়ির মধ্যে 100 বাড়ি ডুবে থাকে। আমাদের খুবই অসুবিধা দোকান বাজারের, যেন গ্রাম যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একেবারে নদী গর্ভে। এই গ্রাম কত বছরে নদীর গর্ভে? বহু দীর্ঘ মানে কি বলবো, আমাদের বাপ ঠাকুরদাদার আমলের থেকে আজ সব বসবাস করছে। মানে আমাদের জ্ঞান হয় না তখন থেকে আমরা দেখছি, আমাদের জন্মকর্ম। প্রতি বছরই তো জলের তলায় চলে যায় বর্ষা হলেই। বন্যা হলেই প্রতি বছর জলের তলায় আমাদের ওই 150 বাড়ি সমস্ত জলে ডুবে থাকে। ঠিক আছে, যদি কোনো মানে পেশেন্টের সমস্যা হয় বা কারো কিছু অসুখ বিসুখ হয়, লাস্ট বছর বা এর আগের বছরগুলো বন্যাতে ডুবেছিল, তখনকার সরকারের কাছ থেকে কি ধরনের সাহায্য আপনারা পেতেন? তখন যেরকম যা পয়সা হয়েছে তখন পেয়েছি। কেমন সাহায্য? তখন আমরা সাহায্য পাইনি, শুধু একবার কোনো রকমে দিনের বেলা বোট যেত, তারপর যাতায়াত করার কোনো পদ্ধতি থাকেনি, আর জল ফল কোনো রকম সাহায্য কোনো কিছু রাস্তাঘাটের কোনো কিছুই হয়নি। এখন মুখ্যমন্ত্রী গ্রামটা তো বলছেন যে বহু বছরের পুরনো নদী গর্ভে এই গ্রাম, তার রাস্তাঘাট এতদিন পর্যন্ত কিছুই হয়নি। না এইসব নিয়ে কোনো সংশোধন হয়নি, শুধুই তখন কি চাইছেন? এই সরকার, নতুন সরকার হয়েছে, মুখ্যমন্ত্রী একটা অংশে একটা গ্রাম প্লাবিত হয়েছে এই খবর শুনে আসছেন। ফলে এই মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের দাবিটা কি, মানে কি চাইবেন আপনারা? আমাদের রাস্তার প্রয়োজন, রাস্তা দরকার, আর নদীর বাঁধ বাঁধন। নদীর যে ঘাট, আমাদের যে বাঁধ ভেঙে চলে যাচ্ছে, আমাদের বাড়ির সামনে চলে আসছে, পাড় ধসে চলে যাচ্ছে, সেটা আমাদের দরকার। আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমাদের এই বিজেপি সরকার আসায় আমরা যথেষ্ট কাল থেকে নিয়ে আমাদের যা পরিষেবা, বিমান ঘোষ এবং হেমন্ত বাগ মহাশয় আমাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের তিলপল, জল সমস্ত কিছু দিয়েছে। আরও যাতে মুখ্যমন্ত্রী আজ আসবে এবং আমাদের এসে পাড়াটা দেখে আমাদের যাতে রাস্তাঘাট ভালো হয়, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। একেবারে দেখো, এর আগে সরকারগুলোর আমলে কিন্তু এই গ্রামের কোনো ডেভেলপমেন্ট সেই অর্থে হয়নি, বিশেষ করে রাস্তাঘাট এবং বন্যা প্রতিরোধের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু সেই অর্থে না হয়নি বলেই প্রতি বছর তাদেরকে কিন্তু এই নদীর জলে ডুবে থাকতে হয়। বর্ষার সময় অতি বর্ষণের ফলে বা জল ছাড়ার ফলে, বন্যার সময় যে জল ছাড়া হয়, সেই অতিরিক্ত জল ছাড়ার ফলে তারা এই গ্রাম কিন্তু প্লাবিত হতে থাকে। ফলে এটা তাদের নিত্যদিনের সঙ্গী। বর্ষার সময় তারা কিন্তু বন্যার জলে তলাতেই থাকেন। তারা চাইছে যে যেহেতু এটা একটা পুরনো গ্রাম নদী গর্ভে হলেও, তার একটা স্থায়ী কোনো একটা মাস্টার প্ল্যান তৈরি হোক, যাতে করে এই গ্রামের যে 150টি পরিবার যারা বসবাস করে তারা এই বন্যা পরিস্থিতির হাত থেকে রেহাই পেতে পারেন। সেই ব্যবস্থাপনা যাতে এই নতুন সরকার তারা যাতে গ্রহণ করে, এমন দাবি কিন্তু তারা রাখবেন। আজকে মুখ্যমন্ত্রী আসছেন, সেই উপলক্ষে কিন্তু এই মুহূর্তে তোমাকে পরিস্থিতিকে নজর রাখো। মফিজুল ইসলাম ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আজকে মুখ্যমন্ত্রীর সফর রয়েছে, সবংয়ে যাচ্ছেন তিনি, আরামবাগেও যাচ্ছেন। এই মুহূর্তে এই ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে জলমগ্ন হয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর একাধিক এলাকা, ঝাড়গ্রামের একাধিক এলাকা, হাওড়া, হুগলি বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই গত 15 বছর ধরে সরকার, তাদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের, স্থানীয় মানুষের। তারা একটা কথাই বারবার বলছেন যে যদি সত্যি কাজের কাজ হতো তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান আজকে দিনের আলো দেখতো, এবং শুধু ঘাটাল মাস্টার প্ল্যান হলে ঘাটালের উপকার হতো এরকমটা নয়। এই সংলগ্ন কিন্তু বিরাট একটা অংশের মানুষ হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতো। সবং, আরামবাগ, নারায়ণগড়ের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। একাধিক এলাকা এখানে জলমগ্ন হয়ে রয়েছে। তবে আজকে বা গতকাল বিকেলের পর থেকে বৃষ্টি অনেকটা কম হওয়ায় জলস্তর নেমেছে। এই যে মিনি
মুখ্যমন্ত্রী বিধায়কদের নির্দেশ দিচ্ছেন এলাকায় থেকে কাজ করার জন্য, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এবং পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখতে বিধায়কদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। গুরুত্বপূর্ণ বৈঠক আজকে আরামবাগে এই বৈঠক রয়েছে এবং সবং ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সবংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন কলকাতা বিমানবন্দর থেকে। কিছুক্ষণ আগে সেই ছবি দেখিয়েছি আপনাদের।